দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতি নিয়ে আসলে কথা বলবো। রাজনীতি যদি বলি তাহলে এই ভূমিকম্পের যে ভয়, সেই ভয়ের মাঝেও কিন্তু রাজনীতি তার আপন গতিতেই মোটামুটি এগিয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন, রাজনীতি অনেকটা এখন নির্বাচনমুখী। এই নির্বাচনমুখী যখন রাজনীতি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে অনেক জায়গায়, বিশেষ করে আমি একটা খবর পাচ্ছি যে 40টির বেশি আসনে বিএনপির যে মনোনয়ন, সেটি নিয়ে একটা অসন্তোষ বিভিন্ন জায়গায়। আজকেও দেখলাম বিক্ষোভ, 7টি জায়গায় বিক্ষোভের ঘটনা আমরা দেখছি। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মোটেই কোনো কারণ নেই, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করছে, তিনি দাবি করেছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে জামাত ইসলামের একজন নেতা বলেছেন যে নির্বাচনের সময় প্রশাসনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন প্রশাসন তাদের কথায়, অর্থাৎ জামাত ইসলামের নেতাদের কথা ওঠে বসে মামলা নেয়। এই মন্তব্য করেন। এটি নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা আছে। সব কিছু মিলে একটু আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে এখন উপস্থিত আছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, তিনি আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আলোচনা শুরু করি। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমি একটু বিএনপির একটা পরিস্থিতিতে আলোচনা করি। যেটি বলছিলাম যে এক যে খবর দেখলাম যে 40টির বেশি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এখন অসন্তোষ চলছে, এবং আজকেও দেখলাম 7টা থেকে 8টা জায়গায় আসনে নানা ধরনের বিক্ষোভ বা সময় রাস্তা অবরোধ হয়েছে, মিছিল হয়েছে। সব কিছু মিলে আসলে যে এই অসন্তোষ, এটা বিএনপি সামলাবে কীভাবে? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম একটা রাজনৈতিক দল। এর আগেও নির্বাচন করেছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা 2/3 আসন। আমাদের সঙ্গে জুনায়েদ সাকি যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। তো সেদিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীর সংখ্যা অগণিত। এক একটা কনস্টিটিউয়েন্সিতে আপনার 2জন 3জন বা তারও বেশি দেখা গেছে যে যোগ্য প্রার্থী থাকেন। তো সেদিক থেকে আপনি বিবেচনা করলে প্রত্যেকেই মনে করেন যে একটা প্রত্যাশা তাদের থাকে যে দল থেকে তারা মনোনয়ন চাইবেন, দল বিবেচনা করবেন সবাই মনে করেন যে নিজেরা যোগ্য। কিন্তু দল তো একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যায়। কিন্তু দীর্ঘদিনের মনে করেন যে রাজনৈতিক অবদান, তার ত্যাগ তিতিক্ষা, সমস্ত কিছু কন্ট্রিবিউশনটা যেটা আছে, তারপর জনপ্রিয়তা, ইমেজের ব্যাপার, বিভিন্ন বিষয় আছে। আমি কাউকে আন্ডারমাইন করছি না। 19-20 তো মানুষের মধ্যে হবেই। তার মধ্যে কম্পারেটিভলি যাকে ভালো মনে করেছেন দল, তাকে মনোনয়ন দিয়েছেন। তাতে স্বাভাবিকভাবে দীর্ঘদিন মনে করেন আপনার 3টা সংসদ নির্বাচন হয়ে গেছে। সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো প্রতিনিধি মনে করেন আপনার আসেনি। একবার এসেছিল যে 18 সালের কথা, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। তো যে দল 2/3 পেয়েছে, কিংবা আপনার একসময় 140 সিট পেয়েছিল 91 সালে, তো সেই অবস্থা থেকে, এবং বিরোধী দলে যখন গেল 96 সালের জুনে, তখন 116টা আসন পেয়েছিল। তো সে জায়গাতে তো আপনার এই যে বঞ্চিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে, তখন প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বেড়ে যায় যখন এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা বলি ডিফেক্টো কেয়ারটেকার গভর্নমেন্ট, মূলত এটা কেয়ারটেকার গভর্নমেন্ট। তো সে ধরনের একটা পরিবেশ পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, তাহলে সবাই ভাবে যে আমি তো নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবো, এ ধরনের একটা অবস্থা। এই জায়গা থেকে সবাই নিজের সঙ্গে আর আপোষটা করে না। তখন তাদের এই ডেমনস্ট্রেশন, তাদের এজিটেশনটা তারা দলকে দেখানোর জন্য করে থাকে। এটা খুবই স্বাভাবিক। 237টা আসনে দিয়েছে মনোনয়ন, তার মধ্যে 40টা আসনের মধ্যে আপনার এই যে একটু বিক্ষোভ হচ্ছে বা মারামারিও হতে পারে, এগুলো সব কিছু হয়। নির্বাচনের দিন তো সহিংসতায় দেখা গেছে অনেক মানুষ মারা যায়। ভারত বৃহত্তম গণতান্ত্রিক একটা রাষ্ট্র, একদিনে দেখা গেছে যে 100 জন মারা গেছে এক একটা প্রদেশে। কিন্তু নির্বাচনটা কেমন হচ্ছে সেটা একদিনে সহিংসতা, এটা আপনার মনে করেন যে একটা প্রাসঙ্গিক একটা বিষয়, এটা একটা অনুষঙ্গ হয়ে গেছে, এটা হচ্ছে পার্ট অফ কালচার হয়ে গেছে আমাদের। এবং এটার মধ্য দিয়ে যে দল, আমি মনে করি যে দল কাউকে না কাউকে তাদেরকে ডেকে, যারা আপনার বিক্ষোভ করছেন, বিদ্রোহী প্রার্থী যারা আছেন বা হতে পারেন, তাদের সঙ্গে দল ডেকে কথা বলবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, কেউ এমপিতে নমিনেশন পাবেন, কেউ আপনার দলের পদ পাবেন, কাউকে অন্যভাবে প্রোভাইড করা হবে। তা আমি মনে করি যে বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এই যে বিক্ষোভগুলো আছে, এগুলো নিরসন হবে। হয়তোবা দেখা গেছে 2-1টা জায়গায় যে ভুল যে করে না তা তো না, কোথাও হয়তো বা পরিবর্তন হতেও পারে, সেটা দল সিদ্ধান্ত নেবে। কারণ নিত্যদিন আপনার মনে করেন যে রিপোর্ট আসছে, জরিপ আসছে, যে কার অবস্থান ভালো, কার অবস্থান কমছে, এই বিষয়গুলো থাকে, সেটা বিবেচনা করে তখন দল হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তবে
যেখানে পরিবর্তন হবে না, কিন্তু বিদ্রোহী কিংবা বিক্ষোভরত যারা আছেন, আমি মনে করি যে সেই বিক্ষোভ প্রশমনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কার্যকর পদক্ষেপ নেবেন। এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে একটা সুযোগ এসছে, এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। এই দলের জন্য স্যাক্রিফাইস ওনারা অনেক দিন করেছে, সবাই করেছেন। সামান্য একটু স্যাক্রিফাইস করা আমার মনে হয় না খুব বেশি কষ্টের কিছু হবে। জি, জোনাস থেকে আপনার নির্বাচনী প্রচারণা এখন পর্যন্ত কেমন চলছে? ধন্যবাদ। আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা এখনো নির্বাচনী প্রচারণা তো চলছে, একটা বলতে পারেন যে পূর্ণোদ্যমে এখনো হয়তো শুরু হয়নি। আমাদের যেটা করতে হচ্ছে, যেমন ধরুন গণসংহতি আন্দোলন, মানে আমরা এখন সংক্ষেপে জিএসএ বলি, তো জিএসএর যেটা আমাদের দলগতভাবে একটা আমরা নির্বাচনকে কিভাবে দেখব, সেটার ক্ষেত্রে আমাদের একটা সিদ্ধান্ত আগেই ছিল যে আমরা দল এবং জোট, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ, আমাদের যে 6 দলীয় জোট আছে, সেটার মধ্য দিয়ে আমরা নির্বাচনটাকে দেখব। ফলে আমরা আমাদের নিজেদের প্রার্থী তালিকা যেমন প্রকাশ করছি, তেমনি আবার জোটের মধ্যে অর্থাৎ গণতন্ত্র মঞ্চের মধ্যেও আমরা সমন্বয় করার চেষ্টা করছি। একই সাথে যেহেতু আমরা একটা যুগপৎ আন্দোলনে ছিলাম 31 দফার ভিত্তিতে, যদিও কিছু পয়েন্ট নিয়ে পার্থক্য ছিল, কিন্তু একটা 31 দফা লক্ষ্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সেই যুগপৎ আন্দোলনের যে ধারাবাহিকতায় তখনকার একটা আলোচনা ছিল যে আন্দোলন, নির্বাচন, সরকার ইত্যাদি, আমরা বিএনপির দিক থেকে বিশেষভাবে এই প্রস্তাবটা ছিল, যেটা এখনও বিএনপির দিক থেকে প্রস্তাবটা বহাল আছে এবং তারা সেই বিষয়ে আলোচনা করছেন। তো গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমাদের তখনকার এমফ্যাসিস ছিল ফ্যাসিবাদ বিরোধী লড়াই এবং সেটা নিয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলা, জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা। আর মানে 5ই আগস্ট অভ্যুত্থানের উত্তরকালে একটা রক্তস্নাত অভ্যুত্থান তো মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে আরও প্রসারিত করেছে এবং সেই অনুযায়ী ঐকমত্য কমিশন, আমাদের ভবিষ্যৎ কী হবে, এগুলো আমরা ঠিকঠাক হয়েছে। সেখানে বিএনপির সাথে যেমন ঐক্য আছে, আবার পার্থক্যের জায়গা আছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ওই যে বাংলাদেশের একটা বিশেষ বাস্তবতা, এখানে যে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে, সেটা এক একজন সংস্কারের মধ্যে দিয়ে কিংবা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের প্রশ্ন বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। সেই জায়গাটাতে একটা জাতীয় কর্তব্য আছে বলে আমরা মনে করি। মানে অর্থাৎ দেশ এবং জাতীয় যে পুনর্গঠন, সেই পুনর্গঠনের কর্তব্যটা এটা কোনো একক দলীয় জায়গা নেই। ফলে আমাদের কিন্তু একটা পর্ব আছে, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। এই যে তার মানে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনটা, আগামী যে জাতীয় নির্বাচন, সেটাকে এই নামে অভিহিত করার অর্থ হচ্ছে যে এই পার্লামেন্ট 6 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, যেমন সে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে 5 বছর ব্যাপী। তার মানে এই সংবিধান সংস্কার পরিষদে সংবিধানের মৌলিক সংস্কারগুলোকে আমরা গ্রহণ করব। এটা কিন্তু একটা জাতীয় পুনর্গঠনের পর্ব এবং তারপরে এটা একটা বাস্তবায়ন কাল আছে, সেটা হয়তো সংসদে ঠিক হবে। ফলে এই যে জাতীয় পুনর্গঠন কাল পর্যন্ত আমরা মনে করি যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা, প্রয়োজনে আরও বৃহত্তর ঐক্য, সেটা প্রয়োজনীয়, কারণ এটা কোনো একক দলীয় কর্তব্য নয়। সেদিক থেকে আমরা যেমন গণসংহতি, জেএসএ এবং গণতন্ত্র মঞ্চ আমরা আমাদের জোটগত তৎপরতা করছি, তেমনি এই যে বিএনপি সহ বৃহত্তর যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা জাতীয় পুনর্গঠনের লক্ষ্যে, সেখানেও আমরা আমাদের অংশ নেয়ার প্রশ্নটিকে গুরুত্বের সাথে বিবেচনা করছি, সেই অনুযায়ী আলোচনা অব্যাহত আছে। আমি একটু আসতে চাই, যেহেতু নির্বাচন কেন্দ্রিক আলোচনা, সব কিছু এখন রাজনীতি, সব কিছু এখন নির্বাচন কেন্দ্রিক। যেও নির্বাচন প্রতিহত কথা বলে, তারাও আমরা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে দেখি আমরা। কালকে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী, তিনি চট্টগ্রামে একটা জনসভায়, কর্মী সভায় বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। তিনি এই বক্তব্য দিয়েছেন। এটি নিয়ে সারাদিন নানা ধরনের আলোচনা হয়েছে। যখন নির্বাচনের কথা বলছে, আবার যখন এই ধরনের একটা বক্তব্য আসে, আপনি আসলে এই বক্তব্য কীভাবে মূল্যায়ন করবেন বা ব্যাখ্যা করবেন? দেখুন, আমরা তো মনে করেন যে ফ্যাসিবাদের পতন হয়েছে 1.5 বছরও হয়নি, এখন দেখা গেছে নতুন ফ্যাসিবাদের আপনার একটা আওয়াজ পাওয়া যায়, যে পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা খুব দুর্ভাগ্যজনক। উনি খুব নাম করা বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা,
তো ওনার কাছ থেকে মানে দায়িত্বশীল বক্তব্য বাংলাদেশের জনগণ আশা করেন। ওনারা যে কয়েকদিন আগে বলেছিলেন যে 3 জন উপদেষ্টা নিয়ে ওনাদের আপত্তি আছে, তার মানে ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এটাকে সাবস্টেনশিয়েট করে যে রেস্ট অফ দ্য অ্যাডভাইজার্স আর ইন দেয়ার ফেভার, এবং তাদেরকে দিয়ে উনি তো আর, ওনার কাছে তো আপনার জাদুর চেরাগ নাই, তো আলাদিনের চেরাগ তো ওনাদের কাছে নাই। তার মানে ওনারা উপদেষ্টাদেরকে দিয়ে বোধহয় কন্ট্রোল করার চেষ্টা করবেন, পুলিশ, সিভিল উনি অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় পর্যায়ে বলেছেন এই ধরনের। না, সেটাই তো প্রশাসন, তো আপনার সেটাই তো, এবং এই প্রশাসন, স্থানীয় প্রশাসনই কিন্তু আপনার নির্বাচন কন্ডাক্ট করবেন। মূল চালিকা শক্তি কিন্তু তারা। দেখেন, একটা জিনিস আছে কি, কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার ডিস্টারবেন্স ছাড়া, ইন্টারফিয়ারেন্স ছাড়া, ইন্টিমিডেশন ছাড়া একটা নির্বাচনে আপনার কারচুপি হতে পারে, যেটাকে আমরা বলি সূক্ষ্ম কারচুপি হতে পারে, স্থূল কারচুপি হতে পারে, এ ধরনের বিষয়টা থেকে যায়। তো ওনারা এই যে ইঙ্গিতটা দিলেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যে এই যে মনোভাবটা, এটা গণতন্ত্রের জন্য মোটেও শুভকর না। এটা এক ধরনের আপনার এই যে ম্যানিপুলেশন করা, তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করেছিলাম, তাই না? আমার কাছে এখন মনে হয় যেন আপনার কেউ কেউ বলতেন যে শেখ হাসিনা তিনি ওনার বাবা হত্যার প্রতিশোধ নেওয়া, এটাই ছিল ওনার মূল মোটো। আর বোধহয় জামাত ইসলামের বোধহয় 71-এর পরাজয়ের প্রতিশোধ দেওয়াটাই বোধহয় ওনাদের একটা মোটো হয়ে গেছে। এই যে কথাগুলো বলেন, এগুলি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তো যায় না। সাম্য, মানবিক মর্যাদাবোধ, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের কথা আমরা বলি, এই যে কথাগুলো বললেন, এটা কোন গ্রামারের মধ্যে আছে রাজনীতিতে, তাই না? এটা খুব দুর্ভাগ্যজনক। এ ধরনের অবস্থা বা বক্তব্য দেয়া, এটা নির্বাচনের পরিবেশকে অনেকটা ব্যাহত করবে, কারণ মানুষের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি করবে। এবং এই যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, তাতে কী হবে, সাধারণ জনগণের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের উপর থেকেও কিন্তু তাদের আস্থাটা কিছুটা হলো নড়বড় হয়ে যাবে। এবং অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন বা পরিষদ আছেন, তাদের বেলাতেও মানুষের একটা অবিশ্বাস জন্ম নেবে। আমরা তো একটা নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, নতুন পরিবেশ তৈরি হয়েছে, এবং এটার তো একটা মানুষের যে প্রত্যাশা, সেই অনুযায়ী মানুষের প্রাপ্তিটা হতে হবে। আমরা চাই সবচেয়ে ভালো নির্বাচন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে সবচেয়ে ভালো একটা নির্বাচন অনুষ্ঠান করার দিকে ওনারা এগিয়ে যাচ্ছেন। তো আমি আশা করব যে এই ধরনের বক্তব্য ওনাদের দেওয়া উচিত না, এটা খুবই নিন্দনীয়। আমি তো জোনাস স্যার আপনার কাছে একটু আসতে চাই এই বিষয় নিয়ে। আমরা অনেকেই বলতে শুনছি এখন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা একটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেকে অভিযোগ করছেন যে নাই, বিভিন্ন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছেন। কিন্তু সেই সময় এসে যদি প্রশাসনকে নিজের পক্ষে কাজ করানো এবং স্থানীয় পর্যায়ে যারা প্রার্থী আছেন তাদেরকে পরামর্শ দেয়া যে আমরা এমনভাবে কাজ করতে হবে, প্রশাসন আমাদের পক্ষে যেন কাজ করে, মামলা করবে আমাদের নামে, আমাদের কথায় চলবে, এই ধরনের কথাগুলো আসলে আপনারা যারা নির্বাচনের মাঠে কাজ করছেন তাদের কাছে আসলে কি বার্তা দেয়, অথবা আসলে সম্ভব কি না প্রশাসনকে আসলে এইভাবে ম্যানিপুলেট করা সম্ভব? না, দেখুন, প্রশাসন সবার কথা শুনবেন সেটাই তো খুব কাঙ্ক্ষিত না। সবার কথা শুনবেন এবং যৌক্তিকভাবে যেটা ন্যায্য সেই অনুযায়ী তারা অবস্থান নেবেন। মানে কোনো একটা একক দলের কথায় চললে সেটা তো আসলে কোনো, মানে তার মানে এটা তো কোনো ন্যায় প্রতিষ্ঠিত ন্যায্যতা তৈরি হলো না, লেভেল প্লেইং ফিল্ডও হলো না। আমি নিজে বুঝতে পারছি না যে আসলে উনি কী বোঝাতে চেয়েছেন। ওনাদের কথা অনুযায়ী যদি প্রশাসন সব শোনে, তাহলে আসলে কার বিরুদ্ধে উনি অভিযোগ করছেন? মানে বরং তো অভিযোগটা এখন ওনাদের বিরোধী যাওয়ার কথা। এইটা কি মিন করতে চেয়েছেন সেটা নিশ্চয়ই তিনি ব্যাখ্যা দেবেন। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, প্রশাসনকে ন্যায্যতার ভিত্তিতে কাজ করতে হবে, এবং প্রশাসনের ইনবিল্ট যেসব সমস্যাগুলি আছে, যেমন ধরেন প্রশাসন ধরে নেয় যে কোন দল জিতবে, ফলে সেই দলের প্রতি তার একটা অ্যালিজিয়েন্স কাজ করে। কিংবা যখন ধরেন দুটো খুব প্রতিদ্বন্দ্বী দল, মানে যখন বোঝা যাচ্ছে না যে কে জিতবে, তখন এক ধরনের ভারসাম্য দুই দলের মধ্যে রাখে। তার কিছু সুবিধা হয়তো অন্যান্য দল পায়, কিন্তু সাধারণভাবে আমরা দেখি যে অন্য দলের প্রতি কোনো কথাবার্তা শোনা যায় না। ওই দুই দল যদি কোনো কারণে, এই ধরেন আমরা একটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম দল, আপনারা দুইজন হচ্ছেন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, যদি খুব টাইট হলে আমরা যদি আপনাদের দুই দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, সেটা নিয়ে প্রশাসনের কাছে যাই, প্রশাসন পাত্তা দেয় না, শুনতেও চায় না, কারণ তাদের অ্যালিজিয়েন্স এই দুই দলের প্রতি। এইটা একটা দীর্ঘদিনের রোগ, এবং এই রোগটা তৈরি হচ্ছে কারণ আমাদের রাষ্ট্রটাই তৈরি হয়নি। রাষ্ট্রের কর্মকর্তারা ওই জায়গায় শক্ত করে দাঁড়ানোর মতো আত্মমর্যাদা এবং প্রাতিষ্ঠানিক শক্তি
অনুভব করেন না যে তিনি বলবেন যে দিস ইজ মাই জুরিসডিকশন, এটা আমার দায়িত্ব, এটাই আমার কর্তব্যের এলাকা এবং এইখানে আমি এই কাজ করতে আমাকে বলা হয়েছে, আমি এটাই করব। আপনার ধমক শোনার জন্য অথবা আপনাকে ভয় দেখে আপনার প্রতি মানে পক্ষপাতিত্ব দেখানো এটা আমার কাজ না, এইটা বলার মতো প্রশাসনের, কারণ মেরুদণ্ডটা তো ভেঙে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এখন যার মেরুদণ্ড নানাভাবে ভাঙা অথবা কোনো না কোনোভাবে ক্র্যাক আছে, সে কি করবে? সে নিজেকে রক্ষা করার জন্য এই ধরনের মানে পক্ষপাত দেখিয়ে কারো না কারো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। সে কারণে আমরা বলেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ড অথবা নির্বাচনের পরিবেশ, এটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন নির্বাচনী তৎপরতাটা শুরু হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেভাবে আমরা ঐকমত্য কমিশনে সবাই একসাথে আলাপ আলোচনা করেছি, সেভাবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয়ভাবে গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দলের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের যদি একটা মনিটরিং কমিটি থাকে, তাহলে অ্যাটলিস্ট একটা ইমিডিয়েট অভিযোগ প্রকাশ করার একটা জায়গা তৈরি হচ্ছে। এবং আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করছি, তখন ওইখান থেকে যখন একটা ইনস্ট্রাকশন যাবে, যারা কর্তব্যরত আছে তারাও কিন্তু একটা শক্তি পাবে যে না, আচ্ছা, আমাকে এখানে একটা সেন্ট্রাল বডি থেকে একটা বলা হয়েছে এবং সেখানে সব দলের প্রতিনিধিরা আছেন। ওই জায়গাটা খুব দরকারি। এখন গভর্নমেন্টের দিক থেকে আমরা কোনো কর্ণপাত করতে দেখিনি। বলছি আমি প্রায় 3-4 মাস ধরে, আরও আগে থেকে আমরা বলে আসছি। এখন সরকারকে তো ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে হবে। এটা পলিটিক্যাল পার্টিগুলোর উপর দায়িত্ব আছে। পলিটিক্যাল পার্টিগুলো যখন চায় তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের ভালো পরিবেশ হয়। এখন ভালো পরিবেশ দরকার কেন, ভালো একটা নির্বাচন দরকার কেন, এটা আমাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার। আমরা যদি একটা ভালো নির্বাচনের উদাহরণ সৃষ্টি করতে না পারি, তাহলে যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলছি এবং যে ধরনের রিফর্ম সহ একটা নতুন যাত্রায় আমরা যেতে চাচ্ছি, সেইটা আসলে মানুষের কাছে আর বিশ্বাসযোগ্য থাকবে না। তখন এগুলো বাতকে বাত মনে হবে, কতগুলো কেতাবি পরিবর্তন মনে হবে। সুতরাং এইটা কোনো দলের জন্য ভালো হবে না। আমরা যদি পুরনো পথকে কোনো না কোনোভাবে এগুলো তো কথার কথা, আমাদের আসলে বাস্তবতা অন্যরকম, আমাদেরকে ওই একই বাস্তবতাই চলতে হবে, এইভাবেই যদি মানসিকতা থাকে, তাহলে কিন্তু আমরা সেটা যেতে পারবো না। ফলে সেখানে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে না, এই চ্যালেঞ্জে একটা সত্যিকার অর্থে নির্ভরযোগ্য নির্বাচন দরকার। এবং এইটাই যেমন দেশের মানুষের মধ্যে আস্থা আনবে, তেমনি বৈশ্বিকভাবে আমাদেরকে নতুন একটা জায়গায় যেতে সাহায্য করবে। আগামী গভর্নমেন্ট অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করবে, যে সরকারই আসুক। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তার পেছনে যদি একটা নির্ভরযোগ্য নির্বাচন এবং জনগণের সমর্থন থাকে, তাহলে সে ইন্টারনালি এবং এক্সটার্নালি বোথ একটা জায়গা ফেস করতে পারবে। না হলে পেছনে যদি একটা অনির্ভরযোগ্য নির্বাচন থাকে, তাহলে আপনি কোনোভাবেই সামনের পরিস্থিতিকে আসলে মোকাবেলা করার সামর্থ্য রাখবেন না। সেই দিক থেকে কোনো দল, আমরা বলতে পারি যে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই, কিন্তু আমার কথা অনুযায়ী মানে চলতে হবে। এটার অর্থ দাঁড়ায় যে আপনি আসলে এটার অর্থ কিন্তু মানে আপনার কর্তৃত্ব আপনি কায়েম করতে যাচ্ছেন, এরকম অর্থ দাঁড়াতে পারে। ফলে আমাদের কর্তৃত্ব এককভাবে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড করা এবং প্রশাসনকে সেই অনুযায়ী কাজ করতে হবে। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, একটু আজকের একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই। আজকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনে কোনো সহিংসতার আশঙ্কা বা আইনশৃঙ্খলা নিয়ে আশঙ্কা করেন কিনা। তো উনি বলছেন যে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে কোনোই আশঙ্কা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, তিনি এটা দাবি করেছেন এবং বলেছেন গত 1.5 বছর চেষ্টায় অনেকটাই উন্নতি হচ্ছে। এটি আজকে যদি একটা ঘটনা বলে, আজকে মানিকগঞ্জে দেখলাম যে বাউল শিল্পীদের উপর হামলা হয়েছে, 3 জন আহত হয়েছেন। এবং রাজধানীর তো কয়েকদিনের ঘটনা আমরা দেখেছি, গড়ে মাসে 20 জনের মতো খুন হয়েছে। একটা ডিএমপির তথ্য, গত 10 মাসের তথ্য, গড়ে 20 জন করে খুন হয়েছেন রাজধানীতে মাসে। এই পরিস্থিতি আপনার কাছে মনে হয় যে নির্বাচন আস্তে আস্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে যেই রকম আমরা চাই সেই দিকে যেতে পারে বা ওরকম উন্নতি হতে পারে? রাতারাতি তো আইনশৃঙ্খলা পরিস্থিতির আপনার উন্নতি হওয়া যেমন সম্ভব না, অবনতি হওয়ারও কোনো কারণ নেই। তো একটা জিনিস, যেটা একটা মাত্রা সহনীয় পর্যায়ে আছে কিনা সেটা দেখতে হবে। বিগত অনেকগুলো বছরের স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনি একটা তুলনামূলক যদি একটা চিত্র খুঁজে বের করেন, তখন আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় কথাটা হচ্ছে যে এটা নির্বাচনের পরিবেশ। একটা হচ্ছে যে দেখেন জনজীবন সাধারণ, ক্রাইম এগেন্স্ট সোসাইটি, আর একটা হচ্ছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি। যে বাউল শিল্পীদের কথা যেটা বললেন, এটা হচ্ছে সাংস্কৃতিক একটা দূরত্ব। এক একজনের সঙ্গে, এক একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের মনে করেন যে আপনার মতদ্বৈততা আছে, ভিন্নতা আছে, বা তাদের সেই সংস্কৃতিকে যারা সহ্য করতে পারেন না, যদিও সেটা কাম্য নয়, কারণ আমরা সাম্যের কথা বলি, তাই না? সবারই তো রাইট আছে। আমি দেখেছি কিছুদিন আগেও আপনার যে নবাবগঞ্জের দিকে খতমে নবুয়ত, সেটা নিয়ে মনে করেন যে ভয়ঙ্কর ধরনের মারামারি হয়েছিল। তো এটার সঙ্গে কোনো রাজনৈতিক
কোনো কিছু নেই, এটা অনেকটা সামাজিক, এটা আপনার অনেকটা আমরা কি বলবো একটা হচ্ছে ঐতিহ্যগতভাবে যে আমাদের যে বিভিন্ন সেক্ট আছে, মনে করেন যে ইসলামে মনে করেন যে শিয়া, সুন্নি, কাদিয়ানি, বিভিন্ন ধরনের বিষয় আছে। তো এই ধরনের সব জায়গাতেই এটা কিন্তু আছে বিদ্যমান। এটা একটা সামাজিক ব্যাধি, এটা আপনাকে নির্মূল করার একদিনের সম্ভব না। এটার জন্য সবার এঙ্গেজমেন্ট লাগবে, সরকার এবং ইন্টারেস্টেড কোয়ার্টার যারা আছেন তাদের এই লাগবে, এবং সচেতনতাটা বাড়ানো উচিত। আপনার সবাইকে তার দায়িত্বটা পালন করতে দেবেন, তাহলে সেই সমস্ত অপরাধগুলো, যে সামাজিক যে সমস্ত অপরাধগুলো আছে, কালচারাল যেগুলিকে আমরা বলি, সেগুলি মনে করেন যে কমে আসবে। এগুলো আপনার নির্বাচনকে খুব একটা বেশি হ্যাম্পার করবে না। আমাদের যে বিষয়টা দরকার, যে ভয় যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে সামনে যেহেতু নির্বাচন আছে, একটা কোয়ার্টার নির্বাচনের বাইরে আছেন, তাদের কাছে মনে করেন যে এখন অস্ত্রগুলো অবৈধ অস্ত্র ছিল, বৈধ অস্ত্র যেটা পরবর্তীতে প্রকারান্তরে অবৈধ হয়ে গেছে। আবার আপনার জুলাই আগস্ট আপরাইজিংয়ের সময় অনেক থানা লুটপাট হয়েছে, অস্ত্র চলে গেছে, নিয়ে গেছে। রিকভারি কী হয়েছে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এটা আপনার খোলাসা করে বলা উচিত যে কী পরিমাণে ওনারা রিকভার করতে পেরেছেন। কিংবা যে সমস্ত অস্ত্রগুলো জমা চেয়েছিলেন, কতগুলো জমা পড়েছে, কতগুলো পড়েনি, যেগুলি পড়েনি সেগুলি কিন্তু একটা সময়ের পরে সেগুলি কিন্তু অবৈধ অস্ত্র। তো তাহলে এই যে অস্ত্র আপনার মনে করেন যে নির্বাচনের সময় ব্যবহার হতে পারে, অন্যের কাছে ভাড়া যেতে পারে, কিংবা অন্যরা পরিবেশটাকে নষ্ট করার জন্য, উত্তপ্ত করার জন্য, ব্যাঘাত ঘটানোর জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখনও পর্যন্ত যা আছে আমি মনে করি না যে এটা খুব একটা খারাপ। বলা চলে যে এটা এই পেসে যদি চলতে থাকে তাহলে উপযোগী পরিবেশই আপনার থাকবে। উপযোগী পরিবেশ। জুনেদ সাকা, আজকে যদি আমি একটু বাউল শিল্পীদের উপর হামলার কথাটা করি, আজকে এটা আলোচনা আসছে, আজকে এই হামলার পরে 3 জন বাউল শিল্পী আহত হয়েছেন, তৌহিদি জনতার নামে দিয়ে তাদেরকে হামলা করা হয়েছে তাদের উপরে। এবং আজকে ওটার পর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি স্ট্যাটাস দিয়েছেন, তিনি সেখানে বলেছেন যে মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদী বিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে, পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতা। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই স্ট্যাটাস দিয়েছেন। সব কিছু মিলে যে মানে এই ধরনের ঘটনা যখন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, মাজারে হামলা কিংবা এখন বাউল শিল্পীদের উপর হামলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো এটি নিয়ে যে খুব কি কথা বলছে বা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? প্রথম বিষয় হচ্ছে যে এই যে মানে বাউল কিংবা যে কোনো ধরেন বাউলদের উপরে প্রথমে বলি যে বাউলদের উপর আজকে মানিকগঞ্জে যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই ধরনের কোনো একটা ব্যানার নিয়ে, সেটা তৌহিদি জনতা হোক কিংবা নিজের একটা ধর্মীয় মতামত কিংবা একটা গোষ্ঠীর যে ধর্মীয় মতামত, সেইটা নিয়ে আপনি অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন, জবরদস্তি করছেন, তার উপর হামলা করছেন, তার জীবনের অধিকার নানাভাবে বিঘ্নিত করছেন, এমনকি মানে তাকে একটা মানে জীবন সংশয়ের দিকে ঠেলে দিচ্ছেন, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। স্পষ্টতই এটা জুলাই যে অভ্যুত্থান, তার যে মানে তার মধ্য দিয়ে মানুষের যে ঐক্য এবং আকাঙ্ক্ষা যার বিরুদ্ধে তৈরি ছিল, ফ্যাসিবাদ, জবরদস্তের বিরুদ্ধে, তার সাথে বেইমানি, এবং এটা কে মানে এটাকে প্রতিরোধ করবে? মানে মাহফুজ আলম ক্ষুব্ধ হন, হতাশ হন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যক্তিগত অনুভূতিকে আমি মানে রেসপেক্ট করি। কিন্তু তিনি তো একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তাকে পরিষ্কার করতে হবে যে এই যে তার ক্ষুব্ধতা, হতাশা, এইটা আসলে তো কেবল হতাশা প্রকাশ করে একটা নৈতিক অবস্থান নিলে হবে না। সরকারকে এখানে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। যদি তিনি সেখানে ইনফ্লুয়েন্স করতে ব্যর্থ হন, তাহলে সেটা স্বীকার করে বলতে হবে যে আমি গভর্নমেন্টকে বলছি, কিন্তু গভর্নমেন্ট এটা করছে না। গভর্নমেন্টের জবাবদিহি কোথায়? গভর্নমেন্ট কেন এই নাগরিকের নিরাপত্তা দিতে পারছে না? কাদের মানে ভয়ে আছেন? তাহলে আমরা কি তাদেরকে ভয় পাচ্ছি যে মুষ্টিমেয়ভাবে কিছু লোক সেই মানে তাদের, অথবা একটা ধরুন একটা গোষ্ঠী অনেক লোক নিয়েই আসলো আপনার প্রতি, তো অনেক লোক নিয়েই তো আমরা দেখেছি মন্দির ভেঙেছিল, মন্দিরে আগুন দিয়েছিল কিংবা হামলা করেছিল। এটা ঘটেনি? মানে শত শত লোক, হাজার হাজার লোক অর্গানাইজ করে ট্রাক দিয়ে লোক নিয়ে এসে বৌদ্ধ মন্দিরে হামলা করা হয়নি কক্সবাজারে কিংবা আপনার মানে রংপুরে, কিংবা আমরা যেখানেই প্রত্যেকটি জায়গাতে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে নানাভাবে এরকম উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, জুমার নামাজের পরে মানুষকে উত্তেজনা তৈরি করা হয়েছে, নানা রিউমার ছড়ানো হয়েছে, এবং সেই সবের উপর বেস করে লোক তো জনগণকে জড়ো করে তারপরে হামলাটা করা হয়েছে। এখন এই যে কাজগুলো হচ্ছে, সেখানে যদি রাষ্ট্র আমার নিরাপত্তা নিতে না পারে, তাহলে সেই রাষ্ট্র তো আসলে কোন রাষ্ট্র আমরা মানে
ট্যাক্স দিচ্ছি অথবা লালন পালন করছি, এই রাষ্ট্র তো আমাকে ধারণ করতে পারছে না। কাজেই এটা যে স্টেট ফেইলিয়ার, এটা যে গভর্নমেন্টের ফেইলিয়ার, এটা গভর্নমেন্টকে স্বীকার করতে হবে। গভর্নমেন্টের কোনো জবাবদিহি নাই, এটা তো হঠাৎ গভর্নমেন্ট করা হয়নি, ছাড় দিয়ে দিচ্ছেন এবং এমন এক ধরনের শক্তিকে জাগরিত করতে চাইছেন যেটার মধ্যে দিয়ে আবারও একটা কর্তৃত্ববাদী জায়গা তৈরি হবে। কারা করছেন সরকারের মধ্যে এই ধরনের কাজ, সেটা আমরা পরিষ্কার করে জনগণকে জানাতে চাই যে আমরা যার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছে আমাদের তরুণরা, সেটা এরকম একটি সমাজ দেখার জন্য না যে যেখানে একটা দীর্ঘদিন শত শত বছর ধরে, কিংবা যে কেউ আপনি আপনার শত শত বছর ধরে আপনি যদি কোনো একটা সাংস্কৃতিক কিংবা জীবন চর্চার কিংবা জ্ঞানতাত্ত্বিক চর্চার আপনার নিজের ধর্মীয় যে রীতি সেই চর্চা করে আপনি আসছেন, আপনি তার উপরে হামলা করছেন, এমনকি যে কোনো ব্যক্তি তার নিজের একটা বিশ্বাস মানে তুলনামূলকভাবে নতুন তার বিশ্বাস তৈরি হতে পারে। রাষ্ট্রের নাগরিক তার অন্যের ক্ষতি না করে নিজের চিন্তা মত প্রকাশের অধিকার রাখেন, নিজে সেই অনুযায়ী তার জীবন চর্চা করার অধিকার রাখেন। এইটা যদি প্রাইমারিলি আমরা স্বীকার না করি, তাহলে কিসের নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা করতে যাচ্ছি? কোন রাষ্ট্র আমরা বানাতে চাচ্ছি? এই রাষ্ট্র তো পুরনো ফ্যাসিবাদী রাষ্ট্রেরই আসলে একভাবে মানে যাকে বলে যে পুনরুৎপাদন ঘটাচ্ছে, ফ্যাসিবাদেরই পুনরুৎপাদন ঘটাচ্ছে। তাহলে রাষ্ট্র যে এই জায়গায় যেতে পারে নাই, এর জবাবদিহিটা করবে কে? কাজে আমরা আজকে পরিষ্কার করে জনগণকে করতে চাই যে এখানে একদল শক্তি কিন্তু দাঁড়াচ্ছে, যারা কার দ্বারা অর্থপুষ্ট হচ্ছে আমরা এটা জানি না। এখানে আমি একটা রাজনৈতিক প্রশ্ন তুলব যে বাংলাদেশে নানা ধরনের খেলা চলে, কিন্তু এই যে বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের, একটা বিরাট আত্মত্যাগ, রক্তপাতের উপর, আমাদের শহীদের রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আমরা যে একটা গণতান্ত্রিক নির্মাণে যাচ্ছি, যেখানে সে সকলের প্রতি সহিষ্ণুতার জায়গা থাকবে, টলারেন্স তৈরি হবে, মানুষ অন্যের প্রতি বিবেচনার জায়গা তৈরি হবে, এবং সেইটা ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এই জায়গাটা যখন তৈরি হওয়ার দিকে আমরা যাচ্ছি, তখন এইটাকে অভ্যুত্থানকেই কালিমালিপ্ত করার জন্য কোনো গোষ্ঠী কত রকম ভাবে কাউকে উস্কে দিয়ে পুরো জিনিসটা ধ্বংস করে দিতে চেষ্টা করছে কিনা। ফলে যেখানে গভর্নমেন্টের এই সমস্ত বিষয়ের এক্সপোজ করার কথা, কারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনার কথা, তাদের বিচারের আওতায় আনার কথা, সেটা না করে এই ধরনের শক্তিকে আসলে একভাবে শক্তিশালী করার অর্থ হচ্ছে নানা ফর্মেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী প্রবণতা, জবরদস্তির প্রবণতাকে সাহায্য করা। কথা বলে আমরা বিরতিতে যাব, তো বিরতির আগে একটু বলে নিই, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আমাদের ছেড়ে যাবেন, তিনি অন্য একটা কাজ আছে সেখানে যাবেন, তাকে আমরা বিদায় দেবে পর্বে। আপনাদের ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একদম শেষ সময় চলে এসেছি, জোনাস থেকে একটু বিশ্লেষণ নিয়ে একটা কথা বলি। একটা খবর আমি দেখলাম যে বিবিসি বাংলা খবর করেছে, সেটা লেখা আছে যে এখন আওয়ামী লীগের ভোট নিয়ে, আওয়ামী লীগের যে ভোটার আছে তাদের ভোট নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি এবং অন্যান্য যে দলগুলো আছে সেগুলো এখন এক ধরনের ছক কষছে কিংবা কারাকারি শুরু হয়ে গেছে। আসলে কি নির্বাচনের মাঠে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের ভোটটি খুব গুরুত্বপূর্ণ? দেখুন, আওয়ামী লীগ তো বড় দল মানে ডেফিনেটলি ছিল তারা, এবং এখনও বলা চলে তাদের একটা বড় অংশ তাদের সমর্থকরা যে নাই, সেটা তো কোনোভাবেই বলা যাবে না। বিশেষভাবে কতগুলো তৎপরতা ঘটেছে যেখানে আওয়ামী লীগের, যেমন ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, শেখ হাসিনা থেকে শুরু করে তাদের ফার্স্ট র্যাঙ্ক লিডারশিপ, সেকেন্ড র্যাঙ্ক লিডারশিপ, তাদের কারোর মধ্যেই খুব বেশি কোনো রিমোর্স দেখা যায়নি, কোনো অনুশোচনা, কোনো ধরনের অনুতাপ। তারা যে এত বড় একটা হত্যাকাণ্ড চালিয়েছে, ক্ষমতা আঁকড়ে ধরেছে, এতগুলো গুম খুন, এইরকম সব ভুয়া নির্বাচন, তো সেটা একটা আছে। এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগারদের মধ্যে শুরুতে আমরা যেভাবে ধরেন মধ্য পর্যায়ে, নিম্ন পর্যায়ে সমর্থকদের মধ্যে যেরকম একটা বেশ ক্রিটিক্যাল একটা সমালোচনামূলক জায়গা কিন্তু ছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি, কিন্তু কতগুলো তৎপরতা ঘটানো হয়েছে বিশেষ কিছু গোষ্ঠী থেকে, যেটা আবার আওয়ামী লীগারদের ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছে। তো এখন সেইটা একটা বিষয়, কিন্তু আওয়ামী লীগের মানে যারা মানে এখন অফিসিয়াল নেতৃত্ব আছেন, তারা দেশের বাইরে থেকে নানান রকম মতামত দিচ্ছেন এবং ডেফিনেটলি তারা চাইছেন তাদের দলটার উপরে এখনও একটা কর্তৃত্ব বজায় রাখতে এবং তাদেরকে নানাভাবে একটা ডিরেকশন দিতে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব নিকাশগুলো পুরনো অবস্থার মধ্যে আছে। যেমন ধরেন তারা এটাকে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এই বিভাজনের মধ্যে দেখে, কিন্তু আমাদের তরুণরা কিন্তু এই বিভাজনটাকে মানে নাই করে দিয়েছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন।
কিন্তু তারা ভাবছেন এখনও বোধহয় এই মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এই বিভাজন দিয়েই বোধহয় তারা আবার রাজনীতিতে ফিরতে পারবেন। সেই কারণে তারা অনেক ক্ষেত্রে এটা আমরা শুনতে পাচ্ছি যে ও আচ্ছা আওয়ামী লীগ বোধহয় জামাত ইসলামীকে ভোট দিয়ে দিবে, যাতে করে জামাত ইসলামী ক্ষমতায় আসলে তাহলে তারা আওয়ামী লীগের ফিরে আসার একটা বাস্তবতা সৃষ্টি হয়। এই কথা কিন্তু বেশ বাজারে চালু আছে এবং আওয়ামী লীগেররাও সেই ধরনের একটা জায়গা থেকে বলেন। কিন্তু এগুলো সব যে আসলে যাকে বলে যে বাস্তবতা বিচ্ছিন্ন চিন্তা ভাবনাই কেবল না, এগুলো যে দেশের বিরুদ্ধে এবং ইয়ের বিরুদ্ধে যায় সেটা তো আছেই। মূলদা বিষয় হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগের লোকেরা তুলনামূলকভাবে মানে কাকে ভোট দিবেন এইটা পার্টিগত ডিসিশন তো একটা হয়তো হবে, তাতে কিছু লোক প্রভাবিত হবে, কিন্তু বেশিরভাগ আমাদের বিবেচনায় বেশিরভাগ আওয়ামী লীগ সমর্থক অথবা মধ্য পর্যায়ে কর্মী কিংবা অথবা সমর্থকরা, যেটা বড় অংশ এবং ভোটার যারা, তারা কিন্তু এবার অনেকভাবে স্বাধীন বিবেচনার জায়গা থেকে দেবেন তাদের নিজেদের পছন্দ অথবা প্রয়োজনীয়তা ইত্যাদি। এই বিষয়ে নিশ্চয় পরে আলোচনা করার সুযোগ পাবো। আপনাকে ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আজকে সময় শেষ, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এটিএনের সঙ্গে থাকবেন।